হ্যালো অ্যাসপিরেন্ট, আমি তুহিন। ন্যাশনাল কম্পিটিটিভ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি যে টপিকটা ডিসকাস করব সেটি হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ডের মেসোলিথিক, নিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক পিরিয়ড বা এজ সম্বন্ধে ডিসকাস করব। আগের দিন এর আগের এজগুলি সম্বন্ধে ডিসকাস করেছি, যেমন পেলিওলিথিক এজ এবং পেলিওলিথিকের ভাগগুলি, যেগুলি হচ্ছে স্টোন এজের মধ্যে পড়ছে। স্টোন এজের যে তিনটে ভাগ আমরা বলেছিলাম, পেলিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক, সেই পেলিওলিথিকের পরে যে মেসোলিথিক, নিওলিথিক, সেই এজগুলি আজকে ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে চ্যালকোলিথিক এজও ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা আজকের পড়ব মেসোলিথিক এজ। এই মেসোলিথিক এজ আমরা আগেও জেনেছি যে এই মেসোলিথিক এজটা 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই মেসোলিথিক এজটি ছিল। এবার এই 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ যে যুগের মধ্যে পড়ে তাকে বলা হয় হলোসিন পিরিয়ড। এই হলোসিন পিরিয়ডের মধ্যে মেসোলিথিক এজটা পড়ছে। এবার এই মেসোলিথিক যুগের মানুষদের জীবনযাত্রা কেমন ছিল তা নিয়ে আমাদের জানতে হবে। তো সে সময়ের মানুষরা অতটা ডেভেলপড না হলেও পেলিওলিথিক এজের তুলনায় কিছুটা হলেও ডেভেলপড হয়েছিল। তারা সে সময় পশু শিকার করত, অর্থাৎ হান্টিং, ফিশিং অ্যান্ড ফুড গ্যাদারিং। এই তিনটি কাজ হচ্ছে তারা করত, যে কারণে সে সময়ের মানুষদের বলা হতো হান্টার্স অ্যান্ড হার্ডার্স, অর্থাৎ শিকারী এবং পরিশ্রমী। তো সে সময়ের মানুষরা যে সমস্ত হচ্ছে টুলসগুলি ইউজ করত হাতিয়ার হিসেবে, সেই টুলসগুলি মূলত মাইক্রোলিথিক প্রকৃতির ছিল, মাইক্রোলিথিক টুলস ইউজ করত। তাই এই যুগটাকে মাইক্রোলিথিক যুগ হিসেবেও তুলে ধরা হয়। তাই এই যুগকে মাইক্রোলিথিক পিরিয়ড বা মাইক্রোলিথিক এজও বলা হয়। এই মাইক্রোলিথিক টুলসগুলি সাধারণত সিলিকা, চ্যালসিডোনি, চিরাড, এই সমস্ত হচ্ছে স্টোনগুলি বা পাথরগুলি হচ্ছে তারা হাতিয়ার হিসেবে ইউজ করত। এবং এই মেসোলিথিক যুগে মানুষের যে হাতিয়ারগুলো ছিল তা হচ্ছে পেলিওলিথিক যুগের তুলনায় অনেকটাই ডেভেলপড। অর্থাৎ পেলিওলিথিক যুগের যে সমস্ত হাতিয়ারগুলো ছিল সেগুলি পুরোপুরি আনপলিশড, এবড়ো খেবড়ো, রাফ প্রকৃতির হয়, কিন্তু এরা কিছুটা হলেও ভোঁতালো, এরা কিছুটা হলেও হচ্ছে শার্প বা তীখর ধরনের বা ছুচালো ধরনের হচ্ছে হাতিয়ার ইউজ করত। তো আমরা এরপরে জানবো এই মেসোলিথিক যুগে কোনো পট্রির নিদর্শন, পট্রি বা হচ্ছে মৃৎপাত্রের হচ্ছে নিদর্শন পাওয়া যায় না, কিন্তু এক্সেপশন হচ্ছে দুটি সাইড। একটা হচ্ছে লিঙ্গনাচ, গুজরাটের হচ্ছে লিঙ্গনাচ, আর উত্তরপ্রদেশের কাইমুর। এই দুটি সাইটে পট্রির নিদর্শন পাওয়া গিয়েছিল। তাহলে মেসোলিথিক যুগে সাধারণত কোনো মৃৎপাত্র বা পট্রির নিদর্শন না পাওয়া গেলেও এক্সেপশন দুটি প্লেস, এক হচ্ছে গুজরাটের লিঙ্গনাচ, এটা হচ্ছে গুজরাটের হচ্ছে লিঙ্গনাচ, আর উত্তরপ্রদেশের হচ্ছে কাইমুর। আমরা যদি এইটাকে উত্তরপ্রদেশ হচ্ছে কল্পনা করে নিই, তাহলে উত্তরপ্রদেশের হচ্ছে কাইমুর, উত্তরপ্রদেশের হচ্ছে কাইমুর, যেটা হচ্ছে মির্জাপুর,
মির্জাপুরের কাছে অবস্থিত কাইমুরটা হচ্ছে একটা মেসোলিথিক প্লেস যেখানে পট্রির নিদর্শন পাওয়া গিয়েছিল। কিন্তু মেসোলিথিক পিরিয়ডের অন্য কোনো স্থানে এই পট্রি বা মৃৎপাত্রের হচ্ছে মাটির পাত্রের হচ্ছে কোনো নিদর্শন পাওয়া যায়নি। শুধুমাত্র এই দুটি প্লেসে পাওয়া গিয়েছিল, গুজরাটের লিঙ্গনাচ অ্যান্ড উত্তরপ্রদেশের কাইমুর। এরপর এই যে মেসোলিথিক এজ, এই মেসোলিথিক এজে কোনো পট্রি না পাওয়া গেলেও এখানে এ সময় দেখা যায় রক পেইন্টিং এর নিদর্শন। রক আর্টের হচ্ছে নিদর্শন পাওয়া গিয়েছিল এবং ঐতিহাসিকরা কল্পনা করেন যে এই রক আর্টের হচ্ছে সূত্রপাত বা পাহাড়ের গায়ে ছবি আঁকার হচ্ছে সূত্রপাত ঘটেছিল মেসোলিথিক এজেই। তাহলে আমরা দেখলাম যে পেলিওলিথিক, নিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিকের মধ্যে মেসোলিথিক এজেই হচ্ছে রক আর্টের হচ্ছে সূত্রপাত ঘটলো। তাহলে নিশ্চয়ই এই পিরিয়ডে যে সমস্ত রক আর্টগুলি হচ্ছে ছিল সেগুলি ফার্স্ট ইন্ডিয়াতে হচ্ছে কোথায় এবং কবে রক আর্টের হচ্ছে নিদর্শন পাওয়া গিয়েছিল এবং প্রথম কোথায় হচ্ছে রক আর্ট পাওয়া গিয়েছিল তা আমরা দেখব। তাহলে যে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়াতে রক পেইন্টিং এর হচ্ছে নিদর্শন, ফার্স্ট ইন্ডিয়াতে হচ্ছে রক পেইন্টিং এর হচ্ছে নিদর্শন হচ্ছে পাওয়া গিয়েছিল, রক পেইন্টিং এর নিদর্শন পাওয়া গিয়েছিল উত্তরপ্রদেশের সোহাগী ঘাট, যেটা কাইমুরের কাছে অবস্থিত। এই কাইমুরের কাছে অবস্থিত সোহাগী ঘাট নামক হচ্ছে জায়গাতে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় কাইমুরের কাছে অবস্থিত সোহাগী ঘাট নামক প্লেসে 1867 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রক পেইন্টিং এর নিদর্শন আবিষ্কৃত হয়েছিল। তাহলে যদি কোশ্চেন আসে যে ফার্স্ট রক পেইন্টিং ইন্ডিয়াতে কোথায় আবিষ্কৃত হয়েছিল এবং কবে হয়েছিল, না 1867 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কাইমুরের কাছে সোহাগী ঘাট নামক জায়গাতে হয়েছিল। এরপর আমরা দেখব যে আর কোথায় কোথায় রক পেইন্টিং এর নিদর্শন পাওয়া গিয়েছিল। তাহলে সবচেয়ে উত্তরে যে রক পেইন্টিংটা পাওয়া গেল তা হচ্ছে সোহাগী ঘাট। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রক পেইন্টিং যেটা সেন্ট্রাল ইন্ডিয়া বা মধ্যপ্রদেশের মধ্যে পড়ে, 1 নম্বর হচ্ছে ভীমবেটকা কেভ রক পেইন্টিং হচ্ছে মধ্যপ্রদেশের বা সেন্ট্রাল ইন্ডিয়াতে পড়ে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক পেইন্টিং। তাহলে কি হলো না ভীমবেটকা, যেটি হচ্ছে এই ভীমবেটকা যেটি উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে অবস্থিত, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রক পেইন্টিং এর মধ্যে একটি। এছাড়াও রয়েছে হচ্ছে ঝাওয়ার, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, খারওয়ার, এটিও মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে হচ্ছে কাথোতাই, যেটিও হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এই চারটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভীমবেটকা, যেইটি দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তাহলে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে হচ্ছে যে 4টি রক পেইন্টিং বা হচ্ছে রক পেইন্টিং স্পট বা হচ্ছে স্থানের নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভীমবেটকা। এছাড়াও রয়েছে হচ্ছে জারোয়ার, তাহলে হচ্ছে খারওয়ার আর হচ্ছে কাথোতাই। তাহলে এরপর মধ্যপ্রদেশের পর আর কোথায় হচ্ছে রক পেইন্টিং এর নিদর্শন পাওয়া যায়, না আমরা যদি উড়িষ্যার কথাটা ভাবি তাহলে উড়িষ্যাতেও হচ্ছে 2টি রক পেইন্টিং এর হচ্ছে নিদর্শন পাওয়া যায়। একটা হচ্ছে সম্বলপুর আর 2 নম্বর হচ্ছে সুন্দরগড়। এছাড়াও এই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের লিঙ্গনাচ, তারপরে হচ্ছে সম্বলপুরের হচ্ছে সুন্দরগড় বাদেও সবচেয়ে দক্ষিণে কেরালাতে হচ্ছে একটি রক পেইন্টিং এর নিদর্শন পাওয়া যায়,
যাকে বলা হয় ইজুথু। ইজুথু হচ্ছে কেভ। ইজুথু হচ্ছে কেভে হচ্ছে রক পেইন্টিং এর হচ্ছে নিদর্শন পাওয়া যায়, যেটি দক্ষিণ ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য রক পেইন্টিং। তাহলে আমরা মেসোলিথিক এজে রক পেইন্টিং এর সূত্রপাত ঘটেছিল। এবার সেই রক পেইন্টিং গুলি হচ্ছে কোথায় কোথায় লক্ষ্য করা গিয়েছিল তা আমরা দেখলাম। ফার্স্ট কোথায় রক পেইন্টিং আবিষ্কৃত হয়েছিল তাও দেখলাম। তাহলে এই রক পেইন্টিং গুলি তো করতো, কিন্তু কি পেইন্ট করতো, কি ছবি এমন আঁকতো যেগুলোর জন্য হচ্ছে ইতিহাসবিদরা হচ্ছে এইসব আবিষ্কার করে দেখাচ্ছে? না, এই রক পেইন্টিং এ হচ্ছে তারা সাধারণত এনিম্যাল অর্থাৎ পশুর হচ্ছে পেইন্টিং করত। কিন্তু এটাও জেনে রাখতে হবে তারা পশু বা অন্যান্য হান্টিং মানে হচ্ছে পশু শিকার করছে এরকম ছবি যেগুলো হচ্ছে পেইন্টিং করত, সবকিছু ঠিক আছে, সব পশু হচ্ছে তারা যেগুলো হচ্ছে হান্ট করতো বা যেগুলো হচ্ছে সে সময় ছিল সেগুলোর উপরে হচ্ছে পেইন্টিং করত। কিন্তু স্নেক বা সাপের কোনো হচ্ছে পেইন্টিং এ সময়ে পাওয়া যায়নি। তাদের এই গুহা চিত্রে সাপের কোনো হচ্ছে পেইন্টিং, স্নেকের হচ্ছে কোনো পেইন্টিং পাওয়া যায়নি। তাহলে মেসোলিথিক এজে আমরা দেখলাম সাপের সরীসৃপের কোনো উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও আমরা তাহলে মেসোলিথিক এজে সবকিছুই দেখলাম, কিন্তু মেসোলিথিক এজের যে সমস্ত হচ্ছে স্পটগুলি ছিল, যে সমস্ত হচ্ছে লোকেশনগুলি ছিল, যে সমস্ত লোকেশনে হচ্ছে মেসোলিথিক যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বা লার্জেস্ট নিদর্শন পাওয়া গিয়েছিল হচ্ছে বাগোর, যেটি রাজস্থানে অবস্থিত। রাজস্থানের বাগোর হচ্ছে সবচেয়ে লার্জেস্ট স্পট অফ দ্য মেসোলিথিক পিরিয়ড বা মেসোলিথিক এজ। তো এই মেসোলিথিক এজটা যেহেতু নিওলিথিক এবং সবার প্রথম পেলিওলিথিকের মাঝে কানেকশন হিসেবে কাজ করছে বা মাঝে লিঙ্ক হিসেবে কাজ করছে, তাই মেসোলিথিক এজকে বলা হয় ইন্টারমিডিয়েট ফেজ। তাই মেসোলিথিক এজকে বলা হয় ইন্টারমিডিয়েট ফেজ। তাহলে পেলিওলিথিকের পরে আমরা দেখলাম মেসোলিথিক, এরপর পরের স্লাইডে আমরা যাব নিওলিথিক এজ এবং তারপরে যাব চ্যালকোলিথিক এজ। তারপরে আমাদের সিলেবাসটি হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এবং এই সিলেবাস কমপ্লিটের পরে আমি এই চ্যাপ্টারের উপরে যত ধরনের কোশ্চেন হয়, যত প্রিভিয়াস ইয়ার যত পরীক্ষা হয়েছিল সবার সবার উপর ভিত্তি করে যত এমসিকিউ এসেছিল সবকিছু আমি এক জায়গায় করেছি এবং সেগুলি দিয়ে একটা এমসিকিউ সেশন আমি অ্যারেঞ্জ করব। সেটি যত এমসিকিউ সেই সেশনে থাকবে সবগুলো একদম ঝেড়ে ওইটা মুখস্থ করে নেবে। ওগুলোর মধ্যেই হচ্ছে এই চ্যাপ্টারের উপরে যত কোশ্চেন হয় ওগুলোর মধ্যেই আসবে। শুধু এই চ্যাপ্টারটা গল্পের মতো আমি যেভাবে পড়াচ্ছি শুধু ওই গল্পের মতনই মনে রাখবে, আর ওই এমসিকিউ গুলো আরো ভালো করে করবে। ঠিক আছে, তাহলে মেসোলিথিকের পর আমরা চলে এলাম নিওলিথিক এজে। নিওলিথিক এজে এর যে পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা, সেটি হচ্ছে 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এই পিরিয়ডটাও হচ্ছে আমরা দেখব হলোসিন পিরিয়ডের মধ্যে পড়ছে। হলোসিন পিরিয়ডের মধ্যে পড়ছে। তাহলে এই নিওলিথিক এজটা আমরা দেখব ভারতবর্ষের বিভিন্ন প্লেসে বিভিন্ন সময়ে এসেছিল। যেমন আমরা যদি দেখে নিই নর্থ ইন্ডিয়াতে নিওলিথিক এজের সূত্রপাত ঘটেছিল 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এবং ইস্ট এবং সাউথ ইন্ডিয়াতে যদি আমরা দেখে নিই,
ইস্ট এবং যদি আমরা সাউথ ইন্ডিয়াতে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেটি 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এর সূত্রপাত ঘটিয়েছিল ইন্ডিয়াতে। তাহলে আমরা এর মাধ্যমে কি বুঝতে পারলাম? আমরা এই টাইম পিরিয়ডের মধ্য দিয়ে বুঝতে পারলাম ইন্ডিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে নিওলিথিক এজের সূত্রপাত ঘটেছিল। সবচেয়ে প্রথম হচ্ছে নিওলিথিক এজের সূত্রপাত ঘটেছিল নর্থ ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়ার পরে এসেছিল সাউথ এবং ইস্ট ইন্ডিয়াতে। তাহলে নিওলিথিক এজের ক্ষেত্রে আমরা দেখলাম নর্থ ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়ার নর্থ ইন্ডিয়াতে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে নিওলিথিক এসেছিল, নিওলিথিক এজের সূত্রপাত ঘটেছিল, এবং ইস্ট এবং সাউথ ইন্ডিয়াতে হচ্ছে পরে নিওলিথিক এজের সূত্রপাত ঘটেছিল। নিওলিথিক এজ হচ্ছে এই তিনটি এজের মধ্যে, তিনটি স্টোন এজের মধ্যে সবচেয়ে ডেভেলপড এজ বলা হয় এই নিওলিথিক এজকে। তাই ভি গর্ডন চাইল্ড 7টি প্যারামিটারের উপর ভিত্তি করে ভি গর্ডন চাইল্ড 7টি প্যারামিটারের উপর ভিত্তি করে নিওলিথিক এজকে নামকরণ করেছিলেন নিওলিথিক রিভলিউশন। নিওলিথিক রেভলিউশন। তাহলে ভি গর্ডন চাইল্ড 7টি প্যারামিটারের উপর ভিত্তি করে এই যুগটাকে নামকরণ করেছিলেন নিওলিথিক রেভলিউশন। তাহলে এই 7টি প্যারামিটার আমরা কি কি বলতে পারি? না, 1 নম্বর হচ্ছে এ সময় ফুড কাল্টিভেশন অর্থাৎ শস্য পালন বা হচ্ছে শস্য উৎপাদন বা হচ্ছে ফুড কাল্টিভেশন এর সূত্রপাত ঘটেছিল নিওলিথিক এজে। তাহলে ফুড কাল্টিভেশন তো এমনি এমনি হয়নি, ফুড কাল্টিভেশন করতে গিয়ে ল্যান্ড কাল্টিভেশন করতে হবে, তাহলে ল্যান্ডকে হচ্ছে উর্বর করে তুলতে হবে। তাহলে এরা হচ্ছে ল্যান্ড নিয়ে হচ্ছে ডেভেলপমেন্ট করতে শিখে গিয়েছিল, অর্থাৎ মাটি খোদাই করে যেভাবে চাষবাস করতে হয় তার সেই ধারণাটা হচ্ছে এই নিওলিথিক এজের মানুষের মধ্যে ছিল। তাই এর মাধ্যমে বলা যায় যে এটি একটি রেভলিউশন এনে দিয়েছিল স্টোন এজে। আরো একটা প্যারামিটার যেটি হলো ফুড কাল্টিভেশনের পরে হচ্ছে পোট্রি ইনভেনশন, অর্থাৎ মাটির পাত্রের হচ্ছে ব্যবহার এর সূত্রপাত ঘটেছিল। মৃৎপাত্রের ব্যবহার, মৃৎপাত্র তৈরির পদ্ধতি সবকিছুর সূত্রপাত ঘটেছিল এই নিওলিথিক এজে। তাই এই পোট্রি তৈরি করার জন্য হচ্ছে পোটার্স হুইল অর্থাৎ মৃৎপাত্র যারা তৈরি করে আমরা তাদের কি বলি? কুমোর যে হচ্ছে মৃৎপাত্র তৈরি করে তার জন্য হচ্ছে একটা হুইল থাকে, একটা চাকা থাকে, চাকা ঘুরিয়ে মাটির পাত্রগুলি তৈরি করে। সেই চাকার হচ্ছে আবিষ্কার ঘটে গিয়েছিল নিওলিথিক এজে। তাই হচ্ছে ভি গর্ডন চাইল্ড বলেছিলেন একে রেভলিউশন বলে উল্লেখ করেছেন। আর কি ঘটেছিল? না, চাষবাস তারপরে হচ্ছে এই মৃৎপাত্র তৈরি, এগুলির যে পদ্ধতি আবিষ্কার হয়েছিল তার জন্য হচ্ছে বিভিন্ন টেকনোলজিরও হচ্ছে ইনোভেশন ঘটেছিল এই সময়। তাহলে টেকনোলজি ইনোভেশন ঘটেছিল এই এজে। আর কি দেখা গিয়েছিল? না, এ সময়ের মানুষ উল বা হচ্ছে কটন এর ব্যবহার হচ্ছে শিখে গিয়েছিল। উল প্লাস কটনের ব্যবহার হচ্ছে শিখে গিয়েছিল, অর্থাৎ উল কটন এই সমস্ত দিয়ে যে জামা কাপড় তৈরি করা যায় সেগুলি হচ্ছে তারা শিখে গিয়েছিল। এখনকার মতো এত উন্নত না হলেও তখনকার যুগে হচ্ছে একটা রেভলিউশন এনে দিয়েছিল এই সভ্যতা, এই যুগটি, এজটি, যে কারণেই হচ্ছে ভি গর্ডন চাইল্ড এটি বলেছিল। আর কি দেখা গিয়েছিল? না, এ যুগে যে সমস্ত হচ্ছে লেবার্স গুলি হচ্ছে ডিভাইন করা হতো, তাদের হচ্ছে কোন কাজে হচ্ছে কাদের নিযুক্ত করা হবে, কাদের জন্য কত বেতন নিযুক্ত হবে সেটাও হচ্ছে ডিভাইড হয়ে গিয়েছিল এই এজে। কিসের উপর ভিত্তি করে? না হচ্ছে এজ অর্থাৎ বয়সের উপর ভিত্তি করে হচ্ছে লেবার ডিভিশন ছিল, আর সেক্স অর্থাৎ জেন্ডারের উপর ভিত্তি করে হচ্ছে লেবার ডিভিশন হয়ে গিয়েছিল
এই এজে। তাই ভি গর্ডন চাইল্ড এসবের ওপর হচ্ছে ভিত্তি করেই হচ্ছে সে এটি বলতে পেরেছিল যে এটি রিভলিউশন। এছাড়াও আরো দুটি পয়েন্ট, এ সময় হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট হচ্ছে ঘটেছিল হচ্ছে এই এজে। আর হচ্ছে বোল্ট মেকিং অর্থাৎ তারা নদী পথের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি দেওয়ার জন্য যে যাতায়াতের মাধ্যম হিসেবে যে বোট দরকার তা হচ্ছে তারা তৈরি করতে শিখে গিয়েছিল। তাহলে এতগুলি বিষয়ের উপর ভিত্তি করে এত বড় একটা ইনোভেশন ঘটে গিয়েছিল, যে কারণে ভি গর্ডন চাইল্ড এই যুগকে হচ্ছে নিওলিথিক রেভলিউশন বলে উল্লেখ করেছিল। এরপর এই নিওলিথিক যুগে মানুষরা কিন্তু তখনও কিন্তু স্টোন ইউজ করত, কিন্তু সেই স্টোনগুলি সবচেয়ে উন্নত মানের হচ্ছে হাতিয়ার হিসেবে তারা তৈরি করতে পেরেছিল, টেকনোলজি বুদ্ধি খাটিয়ে তারা তৈরি করতে পেরেছিল। অর্থাৎ এই স্টোনগুলি পলিশড অর্থাৎ মসৃণ, এবড়ো খেবড়ো নয়, এবং ব্যবহারের জন্য যথোপযুক্ত হিসেবে তারা তৈরি করতে পেরেছিল। আর কি লক্ষ্য করা গিয়েছিল না, নিওলিথিকে যে সমস্ত হচ্ছে প্লেসগুলি ভারত এবং ভারতের বাইরে পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্স সহ অন্যান্য জায়গায় দেখা গিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের হচ্ছে পদ্ধতি ছিল, বিভিন্ন রকম ভাবে জীবনযাত্রার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করত। যেমন কবর দেওয়ারও পদ্ধতি ছিল, এবং কোথায় কিভাবে তারা কোন পথে হচ্ছে তাদের জীবনযাত্রা চালিত করবে তারা নিজেরাই হচ্ছে নির্ধারণ করতে পারত। যেমন আমি যদি তুলে ধরি ভারতের মধ্যে জম্মু কাশ্মীরের কথা, জম্মু কাশ্মীরে দুটো সাইড হচ্ছে লক্ষ্য করা গিয়েছিল, নিওলিথিক সাইট জম্মু কাশ্মীরে দুটি লক্ষ্য করা গিয়েছিল। একটা হচ্ছে বুর্জ হোম, যেখানে কি লক্ষ্য করা গিয়েছিল না, এই বুর্জ হোমে প্রভুর যদি হচ্ছে মৃত্যু হয়, তার সঙ্গে হচ্ছে তার যে কুকুর থাকতো, পোষ্য কুকুর থাকতো, তাকে সেই একই গর্তে সমাধিস্থ করা হতো। তখন বুর্জ হোমের ছিল হচ্ছে এই কালচার। এছাড়াও জম্মু কাশ্মীরের আরো একটি হচ্ছে গুরুত্বপূর্ণ সাইট, যেটাকে বলা হয় গার্ভ কার্ল, অর্থাৎ নিওলিথিকে যে জম্মু কাশ্মীরে দুটি সাইট আমরা দেখতে পেলাম, এক নম্বর হচ্ছে বুর্জ হোম, 2 নম্বর হচ্ছে গার্ভ কার্ল। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পুরনো নিওলিথিক সাইট যেটাকে বলা হয় মেহেরগড় অবস্থিত বালুচিস্তান প্রভিন্সে। যেটা পাকিস্তানে অবস্থিত। তাহলে এই মেহেরগড়কে বলা হয় সবচেয়ে ওল্ডেস্ট সাইট অফ দ্য নিওলিথিক এজ, অর্থাৎ নিওলিথিক এজের সবচেয়ে পুরনো সাইট হলো এই মেহেরগড়। তাহলে মেহেরগড়কে বলা হয় ব্রেড বাস্কেট অফ নিওলিথিক এজ, অর্থাৎ নিওলিথিক এজের রুটির ঝুড়ি বলা হয় এই মেহেরগড়কে। মেহেরগড়ে তখন সর্বপ্রথম রাইস কাল্টিভেশন শুরু হয়েছিল এই মেহেরগড়ে। তাহলে ফার্স্ট রাইস কাল্টিভেশন স্টার্টেড ইন মেহেরগড়। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ নিওলিথিক সাইট হলো আসামের দোজলি। হলো হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ নিওলিথিক সাইট। তাহলে আমরা কি কি নিওলিথিক সাইট দেখলাম? এক হচ্ছে বুর্জ হোম, 2 নম্বর হচ্ছে গাফ কার্ল, তারপরে হচ্ছে দোজলি, এরপরে হচ্ছে মেহেরগড়। এছাড়াও আরো একটি যে সাইট থাকছে যাকে বলা হয় বেলান ভ্যালি।
এই বেলান ভ্যালি অবস্থিত উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের বেলান ভ্যালি হলো এমন একটি সাইট যেখানে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটি সাইটের হচ্ছে নিদর্শন পাওয়া যায়, যে কারণে বেলান ভ্যালি প্লেসটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে বেলান ভ্যালি হলো উত্তরপ্রদেশের এমন একটি সাইট যেখানে পেরিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক তিনটে সাইটের নিদর্শন পাওয়া যায়। তাহলে আমরা দেখে নিলাম পেরিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সাইটের ডিটেলস এবং তাদের প্লেসগুলি, গুরুত্বপূর্ণ প্লেসগুলি আমরা দেখে নিলাম। এরপর আমরা আসবো চ্যালকোলিথিক ফেজে। চ্যালকোলিথিক ফেজ হলো স্টোন এজের সবচেয়ে লাস্ট ফেজ, যে ফেজটা এই চ্যাপ্টারটাই হচ্ছে কমপ্লিট করাবে। তাহলে আমরা পরের স্লাইডে দেখে নেব চ্যালকোলিথিক ফেজটা। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। তাহলে এখন আমরা দেখে নেব চ্যালকোলিথিক এজ সম্বন্ধে। নিওলিথিক এবং মেসোলিথিক নিওলিথিক এজের পর আমাদের এলো চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজের ফার্স্টে আমরা দেখে নেব টাইম পিরিয়ড। চ্যালকোলিথিক এজটা শুরু হচ্ছে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চ্যালকোলিথিক এজের টাইম পিরিয়ড ছিল। এরপর এই চ্যালকোলিথিক এজটা ছিল স্টোন, মেটাল এবং স্টোন, মেটাল এবং হচ্ছে স্টোন দ্বারা হচ্ছে এই পিরিয়ডটা গঠিত হয়েছিল। তাই এই পিরিয়ডে ফার্স্ট যে মেটালটা ইউজ করা হয়েছিল সেটি হলো কোপার। কোপার নামক হচ্ছে মেটালটি ফার্স্ট হচ্ছে পৃথিবীতে মানুষ ইউজ করেছিল। সেটা কোন এজের মধ্যে পড়ছে? চ্যালকোলিথিক এজের মধ্যে পড়ছে। কোপার প্লাস হচ্ছে স্টোন মিলেই হচ্ছে গঠিত হয়েছিল চ্যালকোলিথিক এজ। তাই চ্যালকোলিথিক এজকে বলা হয় কোপার স্টোন এজ। কোপার স্টোন এজ। তাহলে আমরা দেখলাম 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চ্যালকোলিথিক যুগ এসেছিল এবং সে সময় মানুষ হচ্ছে ফার্স্ট মেটালের ব্যবহার করেছিল। কিন্তু কোন মেটালটা হচ্ছে ফার্স্ট ইউজ করেছিল? পৃথিবীতে মানুষ ফার্স্ট যে মেটালটি ইউজ করেছিল তার নাম হলো কোপার। আর কোপারের সঙ্গে সঙ্গে চ্যালকোলিথিক এজের মানুষ স্টোনও ইউজ করতো বলে এই এজটাকে বলা হয় কোপার স্টোন এজ। এরপর চ্যালকোলিথিক এজ এবং হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পান এজ যেটাকে বলা হয়, তার যদি টাইম পিরিয়ড দেখা যায় তাহলে চ্যালকোলিথিক এজটা শুরু হচ্ছে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 বিসি খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কিন্তু আমরা যদি হরপ্পান সিভিলাইজেশন দেখি, হরপ্পান সিভিলাইজেশন স্টার্ট হচ্ছে 2600 হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই টাইম পিরিয়ডটাকে বলা হয় হরপ্পান সিভিলাইজেশন পিরিয়ড। হরপ্পান সিভিলাইজেশন পিরিয়ড হচ্ছে 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালটাকে বলা হয় হরপ্পান সিভিলাইজেশন পিরিয়ড। এবার এই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় বৈদিক সিভিলাইজেশন পিরিয়ড। বৈদিক সিভিলাইজেশন পিরিয়ড। কিন্তু এই চ্যালকোলিথিক পিরিয়ডটা তাহলে দুটো পিরিয়ডের মধ্যেই পড়ে যাচ্ছে, দুটো পিরিয়ড নিয়েই হচ্ছে গঠিত হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড। তাহলে হরপ্পান সিভিলাইজেশন হচ্ছে যে পিরিয়ডটা 2600 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তার আগের পিরিয়ডটাকে নিশ্চয়ই, এই গ্যাপটাকে নিশ্চয়ই বলা হবে প্রি হরপ্পান পিরিয়ড।
প্রি হরপ্পান পিরিয়ড, পিএইচপি, প্রি হরপ্পান পিরিয়ড। আর এই বৈদিক সিভিলাইজেশন পিরিয়ডটাকে বলা হয় পোস্ট হরপ্পান পিরিয়ড। তাহলে আমরা এর থেকে কি বলতে পারি? এর থেকে বলতে পারি যে চ্যালকোলিথিক পিরিয়ডটা হরপ্পান সিভিলাইজেশনের, অর্থাৎ প্রি হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পান সিভিলাইজেশন এবং পোস্ট হরপ্পান সিভিলাইজেশন নিয়েই হচ্ছে গঠিত। কোপারের সঙ্গে সঙ্গে সে সময় মানুষ ধীরে ধীরে পরবর্তীকালে ব্রোঞ্জের হচ্ছে আগমন ঘটেছিল। মূলত হরপ্পান সিভিলাইজেশনে ব্রোঞ্জের হচ্ছে আগমন ঘটে, যে কারণে হরপ্পান সিভিলাইজেশনকে ব্রোঞ্জ সিভিলাইজেশনও বলা হয় বা ব্রোঞ্জ এজও বলা হয়, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টার হরপ্পান সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে পড়ব। এই বিষয়ে আমি ডিটেলসে এই চ্যাপ্টারে যাচ্ছি না, কিন্তু এটুকু জেনে রাখো যে হরপ্পান সিভিলাইজেশনকেই বলা হয় হচ্ছে ব্রোঞ্জ সিভিলাইজেশন বা হচ্ছে ব্রোঞ্জ এজ। 2600 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালটাকে বলা হয় ব্রোঞ্জ এজ। এরপর আমরা যাব যে চ্যালকোলিথিক সিভিলাইজেশনের মানুষ কোন কোন ধরনের পশু প্রতিপালন করত। এ সময় ঘোড়ার কোনো নিদর্শন পাওয়া যায়নি, অর্থাৎ এ সময়ে মানুষ ঘোড়া কোনো প্রতিপালন করত না। এ সময় মানুষ তাহলে কি কি প্রতিপালন করত না? 1 নম্বর হচ্ছে কাউ বা হচ্ছে গরু প্রতিপালন করত। 2 নম্বর হচ্ছে এ সময় মানুষ প্রতিপালন করত শিপ, SHEEP, যেটাকে বলা হয় হচ্ছে ভেড়া বাংলায়, এবং গটস বা হচ্ছে ছাগল প্রতিপালন করত, পিগস বা হচ্ছে শূকর প্রতিপালন করত, বাফেলো প্রতিপালন করত, হান্টেড ডিয়ার অর্থাৎ হচ্ছে শিকার করা হয় যে সমস্ত হরিণকে, সেই সমস্ত হরিণগুলি হচ্ছে প্রতিপালন করত। মূলত হচ্ছে সে যুগের মানুষ এই 6টি হচ্ছে পশু প্রতিপালন করত। সে সময় হচ্ছে হর্স বা হচ্ছে ঘোড়া প্রতিপালন করত না। তাহলে এই সিভিলাইজেশন বা এই পিরিয়ড চ্যালকোলিথিক যে হচ্ছে এজটা, সেই এজটাতে আমরা কি দেখলাম? মানুষ এগুলো প্রতিপালন করছে। সে সময়ে মানুষ কাল্টিভেশনও করত, অর্থাৎ শস্য উৎপাদনও করত। কোন কোন ধরনের হচ্ছে তারা শস্য উৎপাদন করত বা হচ্ছে ফসল উৎপাদন করত না? হচ্ছে সে সময় মানুষ হচ্ছে রাইস, হুইট, পালস, বাজরা, এই সমস্ত ধরনের হচ্ছে শস্য তারা হচ্ছে উৎপাদন করত, অর্থাৎ তারা কাল্টিভেশন করত। এ সময়ে মানুষ একটু সাজুগুজু থাকতে হচ্ছে পছন্দ করত, অর্থাৎ ডেকোরেশন পছন্দ করত, নিজেদের অর্নামেন্ট করত, বিভিন্ন ধরনের হচ্ছে অলংকার, বিভিন্ন দামি দামি পাথর দিয়ে তৈরি হচ্ছে অলংকার হচ্ছে তারা পরিধান করত। এ সময়ে মানুষ যে সমস্ত ঘরগুলি হচ্ছে তারা তৈরি করত, সে সমস্ত ঘরগুলিতে দেখা গিয়েছে যে তারা পোড়ামাটি ইউজ করতো না, নর্মাল মাটির ঘর তৈরি করত। তাই বলা যায় যে এ সময়ে মানুষ বার্ন ব্রিক হচ্ছে তৈরি করতে, অর্থাৎ পোড়ামাটির ইট তৈরি করতে হচ্ছে তারা জানতো না। এ সময় মানুষ হচ্ছে লিখতে জানতো না। এবার চ্যালকোলিথিক এজে যে সমস্ত হচ্ছে পট্রিগুলি হচ্ছে পাওয়া গিয়েছে, সেই পট্রিগুলির কালার হচ্ছে তারা ইউজ করত ব্ল্যাক আর হচ্ছে রেড, ব্ল্যাক এবং হচ্ছে রেড কালার হচ্ছে তারা ইউজ করত, এবং এই ব্ল্যাক এবং হচ্ছে রেড কালারের উপরে তারা হোয়াইট কালারের হচ্ছে লাইন হচ্ছে ইউজ করত, অর্থাৎ হোয়াইট কালার দিয়ে হচ্ছে তারা এই ব্ল্যাক এবং হচ্ছে রেড কালারের যে সমস্ত মাটির পাত্রগুলি তারা বানাতো বা পট্রি বানাতো, সেই মাটির পাত্রগুলিকে হচ্ছে তারা ডিজাইন করত।
তাহলে চ্যালকোলিথিক যুগে আমরা দেখলাম যে পট্রিরও যে ব্যবহার তারা শিখে গিয়েছিল। এরপর আমরা আসব এই চ্যালকোলিথিক এজের যত কিছুই হচ্ছে হাতিয়ার সরঞ্জাম তৈরি হতো সবকিছুই হচ্ছে এই কোপার দিয়েই তৈরি হতো। অর্থাৎ এ সময়ে মেটাল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে হচ্ছে তারা শুধুই জানতো হচ্ছে কোপারকে। তারপরে এই পিরিয়ড, এই চ্যালকোলিথিক এজটা, এই চ্যালকোলিথিক এজে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে রাইস, হুইট, পালস, বাজরা এগুলি তো হচ্ছে উৎপাদন করত এবং এ সময় হচ্ছে মানুষ পশুপালন করত কিন্তু হর্স তারা পালন করতো না, বা হচ্ছে হর্সের কোনো রকম কোনো নিদর্শন পাওয়া যায়নি। এ সময়ে মানুষ যে সমস্ত হচ্ছে পশু মাংস খেত তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিফ বা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস হচ্ছে তারা খেত, কিন্তু পর্ক বা হচ্ছে শূকরের মাংস তারা খেত না। তাহলে এ সময় মানুষ হচ্ছে বিফ বা হচ্ছে গরুর মাংস ভক্ষণ করত, কিন্তু তারা পর্ক বা হচ্ছে শূকরের মাংস হচ্ছে ভক্ষণ করত না। এরপর আমরা আসব যে চ্যালকোলিথিক এজ, এই চ্যালকোলিথিক এজের গুরুত্বপূর্ণ সাইটগুলি কোনগুলি, কোন কোন গুরুত্বপূর্ণ সাইটগুলি হচ্ছে লক্ষ্য করা যায় এই চ্যালকোলিথিক এজে, এবং এই সাইটগুলিতে কি কি নিদর্শন পাওয়া যায় তা আমরা দেখে নেব। তাহলে চ্যালকোলিথিক এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইটটি হলো রাজস্থানের আহার। রাজস্থানের হচ্ছে আহার হচ্ছে চ্যালকোলিথিক এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট। এটা যদি আমি রাজস্থান কল্পনা করি তাহলে রাজস্থানের হচ্ছে আহার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট। এরপর আরো একটি যে হচ্ছে সাইট পাওয়া যায় সেটি হলো মধ্যপ্রদেশের হচ্ছে ইরান, ERAN, মধ্যপ্রদেশের ইরানও হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ সাইট। এরপর মহারাষ্ট্রের ইনামগাঁও, মহারাষ্ট্রের হচ্ছে ইনামগাঁও, মহারাষ্ট্রের হচ্ছে ইনামগাঁও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট, যেখানে নিদর্শন পাওয়া গিয়েছে ইরিগেশন, ডেভেলপমেন্ট, ইরিগেশন অ্যান্ড কাল্টিভেশন। ডেভেলপমেন্ট, ইরিগেশন এবং কাল্টিভেশনের নিদর্শন পাওয়া গিয়েছে ইনামগাঁও। মহারাষ্ট্রের আরো একটি গুরুত্বপূর্ণ সাইট হলো নিভাসা। নিভাসাও হচ্ছে মহারাষ্ট্রের আরো একটি গুরুত্বপূর্ণ সাইট। তাহলে আমরা মেন সাইটগুলি হচ্ছে দেখে নিলাম, কি না হচ্ছে রাজস্থানের আহার, রাজস্থানের হচ্ছে আহার, মধ্যপ্রদেশের হচ্ছে ইরান, মহারাষ্ট্রের হচ্ছে ইনামগাঁও যেখানে হচ্ছে ডেভেলপমেন্ট, ইরিগেশন, কাল্টিভেশনের হচ্ছে নিদর্শন পাওয়া গিয়েছে, আর হচ্ছে মহারাষ্ট্রের হচ্ছে নিভাসা। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এই সময় এই কোপারের যুগে হচ্ছে আয়রনের হচ্ছে আবির্ভাব ঘটেছিল 1050 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তাহলে এই আয়রনের হচ্ছে আবির্ভাব ঘটেছিল, আমি যদি এখানেই লিখে দিই তাহলে আয়রনের হচ্ছে আবির্ভাব ঘটিয়েছিল হিতিজ নামক হচ্ছে কমিউনিটি, হিতিজ নামক হচ্ছে কমিউনিটি আয়রনের আবির্ভাব ঘটিয়েছিল 1050 হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 হচ্ছে BCEর মধ্যে। তাহলে আমরা দেখে নিলাম চ্যালকোলিথিক এজের হচ্ছে ফুল বিবরণ, যেগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চ্যালকোলিথিক এজ
চ্যালকোলিথিক এজটাই হচ্ছে কোপার স্টোন এজ, যেটা হচ্ছে পরীক্ষায় হচ্ছে বেশি আসে। আর হরপ্পান হচ্ছে সিভিলাইজেশন পিরিয়ডকে হচ্ছে ব্রোঞ্জ এজও বলা হয়। এবং কোন ধরনের হচ্ছে কোন কালারের পট্রি ইউজ করতো সেটাও, যেমন চ্যালকোলিথিক এজে ব্ল্যাক আর হচ্ছে রেড কালারের পট্রি ইউজ করতো, তেমন একটা পয়েন্ট রয়েছে যে নিওলিথিক এজে মানুষ যে পট্রিগুলি ইউজ করতো সেগুলি ব্ল্যাক আর হচ্ছে গ্রে, এই দুটি কালারের হচ্ছে পট্রি ইউজ করতো। কিন্তু চ্যালকোলিথিক এজে হচ্ছে ব্ল্যাক আর রেড কালার, এবং তার সঙ্গে হচ্ছে হোয়াইট কালারের লাইন দিয়ে ডিজাইনের হচ্ছে তারা করতে শিখে গিয়েছিল। তাহলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি কি জেনে নিলাম, যে স্টোন এজকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে পেলিওলিথিক এজ। স্টোন এজকে আমরা হচ্ছে মূলত হচ্ছে তিনটি ভাগে হচ্ছে ভাগ করেছিলাম, যার মধ্যে হচ্ছে প্রিহিস্টোরিক পিরিয়ডের মধ্যে যে স্টোন এজ, তার তিনটে ভাগের মধ্যে হচ্ছে একটা ভাগ ছিল হচ্ছে পেলিওলিথিক এজ, সেকেন্ডটা হচ্ছে মেসোলিথিক এজ, আর হচ্ছে থার্ডটা হচ্ছে নিওলিথিক এজ। আর এক্সট্রা একটা হচ্ছে এজ থেকে যায় যেটাকে বলা হয় চ্যালকোলিথিক এজ। এবার আমরা চ্যালকোলিথিক এজের হচ্ছে পুরো বিবরণ জেনে নিলাম, এবং এর মাধ্যমেই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পরিসমাপ্তি ঘটলো। দেখা হবে নেক্সট চ্যাপ্টারের নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।